প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংকরাপসি চ্যাপ্টারের ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2017 সালে যে অঙ্কটা এসেছে এটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমাদের বরাবরের মতো আমরা জানি যে রিকোয়ার্ড এই অঙ্কে কী বলে, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে বলে এবং ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট করতে বলে। এবং আমাদের মোটামুটি 4টা ওয়ার্কিং করলেই এই অঙ্কটা কমপ্লিট হয়। অনেক সময় ওয়ার্কিংয়ের সংখ্যা 3টাও হয়, 2টাও হয়, বাট সর্বোচ্চ 4টা ওয়ার্কিং এই অঙ্ক থেকে আমরা করে থাকি। তো আমরা যদি অঙ্কটা ভালো করে পড়ি এবং পড়ার চেষ্টা করি, তো প্রথমে আমরা ফুললি সিকিউরড আছে কিনা সেটা অঙ্কে দেখার চেষ্টা করব। তো আমরা এইখানে যদি নিচের দিকে আসি, অঙ্কের ভিতরে আপনারা খেয়াল করেন এখানে এই জায়গায় ব্যাংক লোন আছে। ব্যাংক লোন কত টাকা ব্যাংক লোন আছে? ব্যাংক লোন সিকিউরড বাই স্টক 50,000 টাকা, মানে স্টক আমরা এখানে দেখাইছি 50,000 টাকা, কিন্তু ব্যাংক লোন নিয়েছি হচ্ছে 30,000 টাকা। তো আমরা যদি ব্যাংক লোনের নেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা দেখি, যে স্টক দেখে আমরা নিয়েছি, তো আমরা উপরের দিকে যদি এখানে আসি, যে এইখানে স্টক আছে কত? 60,000 টাকা। স্টক আছে 60,000, কিন্তু স্টকের উদ্ধারকৃত মূল্য হচ্ছে 70%, মানে স্টক থেকে আমরা 70% উদ্ধার করতে পারবো। তো আমরা যখন স্টক দেখিয়ে লোন আনতে গেলাম, তখন আমরা স্টক দেখিয়েছি কত? 50,000 টাকার স্টক দেখিয়েছি। তাহলে 50,000 টাকার স্টক যদি আমরা দেখিয়ে থাকি, তাইলে আমাদের ব্যাপারটা দাঁড়ায় যে আমরা 50,000 টাকার কি করেছি? স্টক দেখিয়েছি। এখন এই 50,000 টাকার উদ্ধার করা যাবে মাত্র 70%। কত? 70% উদ্ধার করা যাবে। তাহলে 70% যদি উদ্ধার করা যায়, তাহলে কত টাকা আসে? তাহলে আসে হচ্ছে 35,000 টাকা। মানে ব্যাপারটা হচ্ছে, আপনি ব্যাংকে লোন আনতে গেছেন এবং সেখানে স্টক দেখিয়েছেন কত? 50,000, কিন্তু যখন আপনি দেউলিয়া হলেন, তখন আপনার ব্যাংক যখন আপনাকে আপনার টাকাটা উদ্ধার করতে আসবে, তখন ব্যাংক দেখতেছে যে ব্যাংক কতটুকু উদ্ধার করতে পারবে? 70% উদ্ধার করতে পারবে। তাহলে সে উদ্ধার করতে পারবে কত? 35,000 টাকা। তো আমরা লোন নিয়েছি কত? এই যে লোনের পরিমাণটা হচ্ছে 30,000, কিন্তু আমরা উদ্ধারকৃত মূল্য হচ্ছে 35,000 টাকা। তাহলে 35,000 দিয়ে অবশ্যই 30,000 টাকা লোন পরিশোধ করা যাবে। তাহলে পুরো যদি পরিশোধ করা যায়, তাহলে আমরা জানি সেটা কি হয়? ফুললি সিকিউরড ক্রেডিটর্স হয়। তো এই জন্য আমরা লিখব ফুললি সিকিউরড ক্রেডিটর্স ব্যাংক লোন সিকিউরড বাই স্টক। কত টাকা লোন নিয়েছি? 30,000, এবং ভ্যালু অফ সিকিউরিটি আমরা এইমাত্র ক্যালকুলেশন করে দেখালাম 35,000 টাকা। এর পরবর্তীতে যদি আবার আমরা অঙ্কে আসি, এখানে আপনারা খেয়াল করবেন যে বিলস পেয়েবল আছে। এই যে নিচের দিকে কি আছে? বিলস পেয়েবল সিকিউরড বাই লাইফ পলিসি হুইচ সারেন্ডার ভ্যালু ইজ 17,000, এবং বিলস পেয়েবলটা কত আছে? 12,000। এখন বিলস পেয়েবল আমরা নিয়েছি হচ্ছে 12,000, কিন্তু আমরা তার বিপরীতে একটা সম্পদ বন্ধক রেখেছি। কি বন্ধক রেখেছি? লাইফ পলিসি, এবং যেটার মূল্য হচ্ছে 17,000 টাকা। তাহলে 17,000 টাকা দিয়ে 12,000 টাকা কি অবশ্যই পরিশোধ করা যাবে। তাহলে এই জন্য এটি কি পুরো টাকা পরিশোধ করা যাবে বিধায় এটা ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তাহলে আমরা লোন নিয়েছি কত? 12,000, এবং লাইফ পলিসির উদ্ধারকৃত মূল্য হচ্ছে কত? 17,000। তো আমরা এটা যোগ করে বসালাম, এবং এটা যোগ করার পর 52,000 হলো। আমরা জানি যে অঙ্কের নিয়ম অনুযায়ী রিসিভার ফিস বাদ দিতে হয় 4%। আমরা রিসিভার ফিস সুন্দর করে বাদ দিলাম 4%। তো এরই মাধ্যমে আমাদের অঙ্কের যে প্রথম ক্যালকুলেশনটা, এটা সমাধান হলো। এরপর যদি আমরা আবার অঙ্কে চলে যাই, তাহলে আমরা দেখব যে যদি আমরা এখানে আসি, যে ক্রেডিটর্স অফ হুইচ টাকা 18,000 ইজ সিকিউরড বাই প্লান্ট, মানে ক্রেডিটর্সের ভিতরে 18,000 টাকার দেনা আছে, যেটা আবার প্লান্টের বিপরীতে সিকিউরড করা। প্লান্টের বিপরীতে এই যে 83,000 টাকা আছে, এই পুরা টাকা না, প্লান্টের বিপরীতে 18,000 টাকা হচ্ছে সিকিউরড করা আছে। তাহলে আমরা দেখি প্লান্টের মূল্য কত। তো প্লান্টের মূল্য আছে 27,000 টাকা, কিন্তু উদ্ধারকৃত মূল্য কত? 18,000 টাকা। কিন্তু আমরা কি করেছি? এই 18,000 টাকার বিপরীতে 18,000 টাকা লোন এনেছি। এখন আপাত দৃষ্টিতে কিন্তু দেখা যাচ্ছে যে 18,000 টাকার বিপরীতে যদি আমরা 18,000 টাকা লোন নিয়ে থাকি, তাহলে তো অবশ্যই 18,000 টাকা পরিশোধ করা যাবে। তাহলে এটা ফুললি কেন হলো না? প্রবলেমটা এই জায়গায় যে এটা ফুললি এই কারণে হবে না, যখন আমাদের সম্পদ 18,000 টাকা থাকবে, কিন্তু এইটা থেকে রিসিভার ফিস যখন আমরা 4% বাদ দিব, তখন কি আমার সম্পদের মূল্য 18,000 থাকবে? না, কখনোই থাকবে না। তো সম্পদের মূল্য অবশ্যই কমে যাবে, এবং এই কমা সম্পদ দিয়ে তখন 18,000 টাকা পুরো না থাকার কারণে 18,000 টাকা কম হবে, এবং কমের কারণে আসলে আমরা পুরো যে অ্যামাউন্ট লোনটা আছে 18,000 টাকা, এটা পরিশোধ করতে পারবো না। এই জন্য যদি টাকা কখনো মিলে যায়, সেটা আমরা
পার্টলিতে দেখাই দিব। তো এখানে আমরা লিখি যে ক্যালকুলেশন অফ পার্টলি সিকিউরড ক্রেডিটর্স সিকিউরড বাই প্লান্ট, লোন নিয়েছি কত 18,000 এবং ভ্যালু অফ সিকিউরিটিও 18,000, বাট রিসিভার ফিসটা যখন আমরা 4% দিয়ে দিব তখন 720 টাকা। এই জন্য এটা আমরা কি হলো পার্টলি সিকিউরড ক্রেডিটর্স হিসেবে বিবেচিত হলো। এখন আসি আমরা প্রিফারেন্সিয়াল ক্রেডিটর যদি করি, তাহলে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স করলে আমরা যদি অঙ্কের দিকে তাকাই, এখানে আছে অঙ্কে আসেন স্যালারি ডিউ টু ক্লার্ক 4 মাস 2400 টাকা, স্যালারি ডিউ টু ক্লার্ক 2400 টাকা, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে 2400 টাকা আছে। কিন্তু দেউলিয়ার যে রুলস অ্যান্ড রেগুলেশনে বলা আছে যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর স্যালারি আমরা সর্বোচ্চ দেখাতে পারবো কত 2000 টাকা দেখাতে পারবো। তো সর্বোচ্চ যদি আমরা 2000 টাকা দেখাতে পারি তাহলে আর বাদ বাকি 400 টাকা আসলে কোথায় নিব, সেটা আমরা আনসিকিউরড ক্রেডিটরসে দেখাই দিব। কোথায় দেখাবো? আনসিকিউরড ক্রেডিটরসে। তো আমরা তাহলে এখানে দেখাতে পারবো কত, আসলে এখানে দেখাতে পারবো সর্বোচ্চ 2000 টাকা। তাহলে সেটাই আমরা দেখিয়েছি, দেখেন আপনার 4 নম্বর ওয়ার্কিং এ যে স্যালারি ডিউ টু ক্লার্ক কত 2000 টাকা। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবং বাদবাকিটা কোথায় দেখাবো, বাদবাকি 400 টাকা আমরা দেখাবো আনসিকিউরড ক্রেডিটরস। তাহলে আমরা শিরোনাম দিলাম আনসিকিউরড ক্রেডিটরস। এই যে এখানে স্যালারিটাই আমরা আগে বোঝার চেষ্টা করি যে স্যালারি ডিউ টু ক্লার্ক 2400 থেকে 2400 টাকা। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো এরপর দেখি আনসিকিউরড ক্রেডিটরসে কি কি যায়। এই যে এখানে আমরা দেখেছিলাম যে ক্রেডিটর্স সিকিউরড বাই প্ল্যান্ট 83,000 টাকা, 83,000 টাকা আনসিকিউরড ক্রেডিটর্স, কিন্তু 18,000 টাকা আবার প্ল্যান্টের বিপরীতে আমাদের জামানত রাখা ছিল, তাহলে 18,000 টাকা বাদ দিয়ে হবে। তাহলে আনসিকিউরড ক্রেডিটর্স ওই যে আমরা 83,000 থেকে 18,000 বাদ দিয়ে 65,000 নিলাম। এরপর আমাদের এখানে আছে রেন্ট ডিউ টু ল্যান্ডলর্ড, রেন্ট ডিউ টু ল্যান্ডলর্ড 600 টাকা, সেটা আমরা দেখালাম। রেন্ট ডিউ টু ল্যান্ডলর্ড, শুধু রেন্ট রেটস এগুলা প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, কিন্তু ল্যান্ডলর্ড রেটটা হচ্ছে আপনার আনসিকিউরড ক্রেডিটর্স। এরপর আমরা ডিসকাউন্টেড বিল দেখি, এখানে আসেন ডিসকাউন্টেড বিল ডিজনার 4,500, মোট হচ্ছে 6,000। তাহলে আমরা লিখবো যে ডিসকাউন্টেড বিল 6,000 এবং ব্র্যাকেটে যেটা আছে সেটা ডিজনার, সেটা দেখাই দেবো নেটে। এরই মাধ্যমে যোগ করার ফলে আমাদের ওয়ার্কিংগুলো শেষ হয় এবং ওয়ার্কিং শেষে আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাওয়ার চেষ্টা করব, দেখি অঙ্কে কিভাবে সমাধান করা যায়। তো আমরা প্রথম শিরোনাম দিলাম স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং তারিখ দিলাম। এখানে আমরা আশা করি বিগত ক্লাসগুলো দেখে থাকলে ছক কিভাবে করতে হয় এটা আমরা অবগত আছি। তাহলে ছক আমরা করলাম, করার পরে প্রথমে আমরা 1 নম্বর ওয়ার্কিংটা লিখব। তো 1 নম্বর ওয়ার্কিংয়ে আসলে কি ছিল সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, যে ফুললি সিকিউরড ক্রেডিটর্স 1 নম্বর ওয়ার্কিংয়ে যদি আমরা চলে যাই, কত ছিল, অ্যামাউন্ট অফ লোন ছিল হচ্ছে 42,000 এবং ভ্যালু অফ সিকিউরিটি ছিল 49,920। তাহলে আমরা লিখব যে ফুললি সিকিউরড ক্রেডিটর্স 42,000 এবং ভ্যালু অফ সিকিউরিটিস কত 49,920। তাহলে সেটা আমরা দেখালাম। তাহলে 42,000 থেকে 49,920 দিলে অবশ্যই সারপ্লাস থাকে, মানে অতিরিক্ত টাকা থাকে, মানে লোন পরিশোধ করার পরেও এই 7,920 টাকা সম্পদ আমার এক্সট্রা রয়ে গেছে। এরপর যদি আমরা করি যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স ওই যে আমাদের 2,000 টাকা ছিল, আমরা যখন এখানে ওয়ার্কিংয়ে দেখাইছি এই যে এখানে কত ছিল 2,000 টাকা ছিল, সেই 2,000 টাকা আমরা এখানে আসলে দেখাই দিছি যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর 2,000 এবং ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা 2,000ই। এবং পার্টলি সিকিউরড ক্রেডিটর্সে যদি আমরা ওয়ার্কিংয়ে যাই তাহলে এখানে আছে কত 18,000 এবং 17,280। তাহলে লিখলাম, প্রথম লিখবো অ্যামাউন্ট অফ লোন, এটা সবসময় মনে রাখবেন যে অ্যামাউন্ট অফ লোন 18,000 এবং এটা থেকে ভ্যালু অফ সিকিউরিটিস কত 17,280, বাদ দেওয়ার পর 720 টাকা থাকে। তারপর আমরা আসি আনসিকিউরড ক্রেডিটর্স, এই যে এখানে আনসিকিউরড ক্রেডিটর্স গ্রস ছিল 72,000 এবং নেট ছিল 70,500। তাহলে গ্রসেরটা আমরা গ্রসে বসাই দিব 72,000 এবং নেট ছিল 70,500, গেল আমাদের আনসিকিউরড ক্রেডিটর্স। এবং আমরা এই যে গ্রস লাইবিলিটিস এখানে যা লিখি, আমরা প্রথম যে টাকাটা লিখি সেটি এখানে লিখি। তাহলে এখানে 42,000, 2,000, 2,000, 18,000 এবং 72,000 তো এখান থেকে নিব, গ্রস থেকে 72,000, এই যে এই ক্রসটা এখানে নিয়ে বসিয়ে দেবো। এর মাধ্যমে আমাদের আসলে লাইবিলিটিস সেকশন শেষ হলো এবং আমরা যদি অ্যাসেট সেকশনে চলে যাই, আমরা শিরোনাম দেবো আনসিকিউরড প্রপার্টি। যদি প্রথম ক্যাশ ইন হ্যান্ড থাকে তাহলে আমাদের ক্যাশ ছিল, ক্যাশ ইন হ্যান্ড কত টাকা ছিল 5,000 টাকা। তাহলে আমরা ক্যাশ ইন হ্যান্ড 5,000 টাকা দেখাই দিলাম, 5,000, 5,000। এরপর যদি আমরা আসি ইকুইপমেন্টে, ইকুইপমেন্ট হচ্ছে 25,000 কিন্তু উদ্ধার করা যাবে 20,000 টাকা। তাহলে আমরা লিখলাম যে বুক ভ্যালু 20,000 এবং উদ্ধার করা যাবে, বুক ভ্যালু 25,000, উদ্ধার করা যাবে 20,000। এবার আসি স্টকে, স্টকে কত
স্টকের ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা, যে স্টক আসলে আমাদের 60,000 টাকা, বাট আমরা এর বিপরীতে লোন নিতে যেয়ে দেখাইছি কত, 50,000। তাহলে এই যে 60,000 থেকে 50,000 বাদ দিলে যে 10,000 টাকার এক্সট্রা স্টক রয়ে যায়, এটার বিপরীতে আসলে তো আমরা কোনো লোন আনি নাই, তাহলে এটা আনসিকিউরড প্রপার্টি, এই 10,000 টাকা আনসিকিউরড প্রপার্টি হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা এখানে দেখাবো স্টক 10,000, এবং 10,000-এর আবার উদ্ধার করা যাবে কত, এখানে পরিষ্কার বলা আছে 70% উদ্ধার করা যাবে। তাহলে 10,000-এর 70% আসে 7,000 টাকা। এরপর আমরা লিখব মাইনিং শেয়ার। মাইনিং শেয়ারটা আমার অঙ্কে আছে। মাইনিং শেয়ার একটা সম্পদ, যে মূল্য হচ্ছে 15,000, বাট উদ্ধার করা যাবে 17,000। তাহলে সেটা আমরা লিখলাম যে 15,000, 17,000। তারপর আমরা শিরোনাম দেব বুক ডেপ্ট। তাহলে বুক ডেপ্ট এখানে যদি আমরা দেখি যে ডেপ্টর্স কত, 20,000, কিন্তু এর আনকালেক্টেবল কত, 4%, মানে 4%টা উদ্ধার করতে আমরা পারবো না। তাহলে 20,000-এর 4% আসে কত, আমরা যদি 20,000-এর 4% দিই তাহলে আসে হচ্ছে 800 টাকা। কত, 800 টাকা। তাহলে এই 800 টাকা আসলে আমরা উদ্ধার করতে পারবো না। তাহলে বুক ডেপ্ট আছে কত, 20,000 টাকা। তাহলে 800 যদি উদ্ধার করতে না পারি, তাহলে 20,000 থেকে 800 বাদ দিলে কত হয়, 19,200। এই 19,200 টাকা আসলে আমরা উদ্ধার করতে পারবো। এরপর যদি আমরা আসি বিল রিসিভেবল হচ্ছে 13,000 এবং উদ্ধার করা যাবে 6,000। তাহলে আমরা লিখলাম যে বিল রিসিভেবল 13,000, উদ্ধার করা যাবে 6,000। আমরা বুক ভ্যালুটাকে যোগ দিয়ে ক্রস করে দিলাম, এবং এটা যোগ করলে 74,200 হয়। আমরা জানি যে এখান থেকে রিসিভার ফিস বাদ যায়, কিন্তু ক্যাশ থাকলে সেটা অবশ্যই বাদ দিতে হবে। তাহলে ক্যাশ আছে কত, 5,000। তাহলে আমরা এই যে 72,400 আসলো, এতে ক্যাশ বাদ দিলাম 5,000 এবং নিব কত, 10%। তাহলে আমরা 10% দেখাইলাম যে কত হয়, 6,920, এবং এটা বাদ দেওয়ার পর 67,280 আছে। তো এরপর আমরা অবশ্যই খেয়াল করবেন আপনারা যে এই পাশে যে আমরা বারবার বলি অঙ্ক করার সময় যে যেটা সারপ্লাস আছে এই পাশে আসে যোগ হবে, এবং যেটা ডিডাক্টেড আছে এই পাশে আসে বিয়োগ হবে। তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা করি। আর সারপ্লাস ছিল আমাদের 7,920, আমরা ক্যালকুলেশন করলাম, এবং এখানে যে ডিডাক্টেডটা ছিল কত, 2,000। তাহলে ডিডাক্টেডটা আমরা এখান থেকে কি করব, বাদ দেব। 2,000 টাকা বাদ দেওয়ার পর 73,200 আসলো। এরপর অঙ্কে যদি আমরা আসি, একদম শেষের দিকে যান, রিয়েলাইজেশন এক্সপেন্স ছিল 3,000 টাকা, তাহলে সেটা আমরা বাদ দিব। রিয়েলাইজেশন এক্সপেন্স কত, 3,000 টাকা। তো বাদ দেওয়ার পর আছে 70,200 টাকা। আমরা একটু খেয়াল করি যে 70,200, এবং এরপর আমরা গ্রসটা যোগ দিব 1,34,000, এবং এক্সপেক্টেড র্যাঙ্কটা যোগ দেবো 71,220। এই টাইপের ট্রান্সফার করে নিয়ে আসবো, এবং পরবর্তীতে আমরা কি করব, পরবর্তীতে এই যে টাকাটা আছে এইটা থেকে এটা বাদ দিব। বাদ দেওয়ার পর যে টাকাটা আসে তাহলে কত হয়, 1,020 টাকা। এটা হচ্ছে আমাদের ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। এরই মাধ্যমে আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স শেষ হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। পরবর্তীতে আমরা চলে যাব ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে। দেখি ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের বাম পাশে কি থাকে, আমাদের যত উদ্বৃত্ত থাকে সেটা, আর ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের ডান পাশে আমরা কি দেখাবো, ডান পাশে দেখাবো যত ঘাটতি। তো প্রথমে যদি আমরা উদ্বৃত্ত দেখি, আমরা ক্যাপিটাল দিয়ে অঙ্ক শুরু করব। তো আমরা যদি অঙ্কের একদম শুরুতে পড়ি যে অন জানুয়ারি 1, 2014 উইথ ক্যাপিটাল 50,000, এই যে এখানে, তাহলে আমরা লিখব যে এক্সেস অফ অ্যাসেট ওভার লাইবিলিটিস কত টাকা, 50,000 টাকা। এরপর যদি তার কোনো প্রফিট থাকে সেটা নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আছে। ডিউরিং দ্য ইয়ার্স শি মেড প্রফিট 22,000, সে কত টাকা প্রফিট করেছে, 22,000। তাহলে আমরা দেখাবো প্রফিট কত, 22,000 টাকা। এরপর যদি আমরা আসি অঙ্কে, যে তার যে লাইফ পলিসি ছিল, কত টাকা লাইফ পলিসি ছিল, এই যে সিকিউরড বাই লাইফ পলিসি 17,000 টাকা। তাহলে এরপর আমরা দেখাবো তার লাইফ পলিসি কত, 17,000 টাকা। এরপর আমরা নিয়ে নেব কি, ডেফিসিয়েন্সি। এই যে ডেফিসিয়েন্সিটা 1,020 টাকা হয়েছিল, এটা সরাসরি আমরা বসিয়ে দেবো যে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট 1,020 টাকা আমরা বসিয়ে দিলাম। এরপর একটা জিনিস আমরা খেয়াল করব যে একটা সম্পদের দিকে, যেমন মাইনিং শেয়ার যদি চলে যাই, যে এটার বুক ভ্যালু ছিল 15,000, বাট উদ্ধারকৃত মূল্য হচ্ছে 17,000 টাকা। তা আমরা জানি সর্বদা সম্পদ দেখেছি উদ্ধারকৃত মূল্য হচ্ছে কম থাকে,
বাট এখানে বেশি আছে। তাহলে কম থাকলে যদি আমরা ঘাটতিতে দেখাই, তাহলে বেশি থাকলে আমরা অবশ্যই আমাদের উদ্বৃত্ততে দেখাবো। তো সেটি এখানে লিখেছে গেইন অন রিয়ালাইজেশন মাইনিং শেয়ার থেকে আমরা কত, এই যে 17,000 থেকে 15,000 বাদ দিলে 2,000 টাকা থাকে, সেটা আমাদের অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে। এরপর আমরা আসি আমাদের ঘাটতির সাইডে, মানে আমাদের একদম ডান সাইডে কি কি নিতে হবে। তাহলে আমাদের প্রথমেই ব্যাড ডেপ্ট দিয়ে অঙ্ক শুরু করব, অথবা ড্রয়িং দিয়ে। তো আমরা ব্যাড ডেপ্টে যদি আসি, যে ব্যাড ডেপ্টে 20,000 মাইনাস 19,200, তাহলে 800 টাকা। তাহলে 800 টাকা হচ্ছে আমাদের কি, এটা ব্যাড ডেপ্ট হিসেবে বিবেচিত হবে। তারপর অঙ্কে যদি আমরা পরবর্তীতে পড়ি, শি মেড ড্রু 10,000 পার ইয়ার, সে 10,000 প্রতি বছর কি করে, উত্তোলন করে। তাহলে এই প্রতি বছর যদি উত্তোলন করে, তাহলে আমাদের দেখতে হবে আসলে অঙ্কটা কত বছরের। এটা দেখলে আমরা বুঝতে পারবো যে অঙ্কটা কত বছরের। তাহলে সে ব্যবসা শুরু করেছিল 2014 সালে, এবং এখানে তথ্য দেওয়া আছে 2016। তার মানে সহসাই আমরা বুঝতে পারতেছি এটি 3 বছরের অঙ্ক। তাহলে আমরা উইথড্র দেখাবো কত, উইথড্র ফ্রম বিজনেস 10,000 গুণ 3, তাহলে কত হয় 30,000 টাকা। তার এরপর দেখাবো তার যদি কোনো লস থাকে, সে প্রফিট করে থাকলে প্রফিট হয়, এবং লস করে থাকলে কি হয়, লস হয়। তাহলে আমরা এই যে এখানে অঙ্কে স্পেকুলেশন লস একদম একদম শেষে কত টাকা, 5,000 টাকা। তাহলে আমরা দেখালাম স্পেকুলেশন লস 5,000 টাকা। আমরা এরপর শিরোনাম দেবো লস অন রিয়ালাইজেশন। আমাদের সম্পদের যে ঘাটতিগুলো ছিল সেগুলো দেখানোর চেষ্টা করব। প্রথম ইকুইপমেন্ট থেকে শুরু করি, 25,000, 20,000, তাহলে কত ঘাটতি, 5,000। তাহলে আমরা ইকুইপমেন্টের ঘাটতি দেখালাম কত, 5,000। এরপর আসি স্টকে 60,000, উদ্ধার করা যাবে কত, 70%। তাহলে উদ্ধার করা যাবে না কত, উদ্ধার করা যাবে না 30%। তাহলে 60,000 টাকা 30% হয় 18,000। তাহলে আমরা দেখালাম যে স্টকের 18,000 টাকা। এরপর যদি আসি মাইনিং শেয়ারটা তো আমরা প্রফিট আকারে দেখিয়েছি। এরপর আসি যদি প্লান্টের 27,000, উদ্ধার করা যাবে কত, 18,000। তাহলে 9,000 টাকা উদ্ধার করা যাবে না, তাহলে আমরা লিখবো যে প্লান্ট কত টাকা, 9,000 টাকা। এরপর যদি আমরা আসি বিল রিসিভেবলে 13,000 আছে, উদ্ধার করা যাবে কত, 6,000। তাহলে উদ্ধার করা যাবে না হচ্ছে 13,000 থেকে 6,000 বাদ দিলে 7,000। তাহলে এগুলো আমরা সুন্দর করে যোগ করি, এগুলো যোগ করার পরে হয় 39,000। এরপর আমরা বিল ডিসকাউন্ট খুঁজে বের করব। বিল ডিসকাউন্ট হচ্ছে 6,000, কিন্তু ডিসঅনার্ট হচ্ছে 4,500। তাহলে যেটা ডিসঅনার্ট এটাই আসলে আমরা উদ্ধার করতে পারবো না, তাহলে ডিসঅনার্ট আমরা দেখিয়ে দিলাম। এই যে লস অন বিল ডিসকাউন্ট, ডিসঅনার্ট হচ্ছে 4,500। এরপর যদি আমরা রিয়েলাইজেশন এক্সপেন্সটা দেখি 3,000 টাকা, এটাও এক ধরনের ঘাটতি। রিয়েলাইজেশন দেখালাম 3,000, এবং একদম সর্বশেষ আমরা দেখাবো কি রিসিভার ফিস। তো বিগত ক্লাসে আপনারা যদি দেখে থাকেন রিসিভার ফিস কোথায় কোথায় পাবো, আমাদের ওয়ার্কিংগুলোয় চলে যাবে। এই যে প্রথম যে রিসিভার ফিসটা ছিল ফুললি সিকিউরিড ক্রেডিটর্সে 2,080, এবং পার্টলি সিকিউরিড ক্রেডিটর্সে ছিল 720। তাহলে আমরা লিখি যে 2,080 যোগ হচ্ছে 720, এবং আমরা অঙ্কের ভিতরে এখানে একবার রিসিভার ফিস দেখিয়েছিলাম। এই যে রিসিভার ফিস কত টাকা, 6,920। তাহলে আমরা এটাও এর সাথে একসাথে যোগ করে 6,920 যোগ করে দেখিয়ে দিব, তাহলে কত হয় 9,720। এখন যদি আমরা একদম টোটাল দুই পাশ সুন্দর করে যোগ করি, ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের এই পাশ যদি যোগ করি, তাহলে হয় কত, 92,020, এবং এরপর যদি যোগ করি 92,020। তাহলে অঙ্ক যদি ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট আমার লাস্টে মিলে যায়, তাহলে আমাদের অঙ্ক একদম কারেক্ট। এই অঙ্কটা একটু ডিফিকাল্ট ছিল এবং ইম্পর্ট্যান্টও ছিল। তাহলে আমরা যদি বাসায় ভালো করে চেষ্টা করি, অবশ্যই এই অঙ্ক সম্পর্কে ভালো আইডিয়া হবে। তারপরও এই অঙ্ক সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।